জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতদের খসড়া তালিকা প্রকাশ, মিলেছে 858 জন শহীদের তথ্য, অব্যাহত রয়েছে যাচাই বাছাই। সংস্কারের জন্য নির্বাচন নয়, নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলেন গয়েশ্বর। জাতি আর প্রতারিত হতে চায় না, মন্তব্য ডাক্তার শফিকের। গত 15 বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, মন্তব্য আইজিপির। ভবিষ্যতে কারো স্বার্থে কাজ না করার প্রতিশ্রুতি। গাড়ি চাপায় সহপাঠী নিহতের ঘটনায় আজও বুয়েটে বিক্ষোভ, পুলিশের অসহযোগিতার অভিযোগ। 3 আসামির বিরুদ্ধে রিমান্ড শুনানি কাল। অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, নজরদারির অভাবে বাড়ছে ছিনতাই, ডাকাতি ও হত্যা। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদের ট্রাক। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া যুথি। জুলাই অগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম ধাপের তালিকায় 858 জন শহীদ এবং 11,551 জন আহতের নাম প্রকাশ করা হয়েছে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, 64টি জেলায় গঠিত কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রথম ধাপের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, যা আগামী 23 ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এ তালিকা চূড়ান্ত করতে আরও যাচাই বাছাই চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংস্কারের জন্য নির্বাচন নয়, বরং নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ভোট চায় জনগণ। আর নেতাকর্মীদের জনকল্যাণে কাজ করার নির্দেশনা দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এইচ.এম. জাহিদ হোসেন। বলেন, প্রয়োজনে মানুষের পাশে থাকলে জনগণও বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপনের প্রতিবেদন। শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে স্থানীয় বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষার সুযোগ নেই বলে দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। রাজনৈতিক দল যতক্ষণ ভূমিষ্ঠ না হবে, যতক্ষণ বড় না হবে, যতক্ষণ তিনি নির্বাচন কমিশন থেকে অনুমোদন না পাবেন, ততদিন যদি অপেক্ষা করতে হয়, তিনি সরকারকে নিরপেক্ষ থাকতে পারবে। সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য তো নির্বাচন না। কথা বলেন প্রতিবেশী দেশ ভারতে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েও। ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য হল আওয়ামী লীগ, এটা বর্জন করে। সুতরাং ভারত অনেক কিছু পাঠাতে পারবো, এই মাল পাঠাতে পারবো, সবাই পথে কাপড় পাঠাইতে পারবো, পাথর পাঠাইতে পারবো, কয়লা পাঠাইতে পারবো, অন্যান্য সবই পাঠাইতে পারবো, এটি কিন্তু পাঠাইতে পারবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সব প্রতিষ্ঠান আওয়ামী দোসর মুক্ত করতে হবে। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? এদিকে দিনাজপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জনগণের পাশে থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন। মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন, তাহলে মানুষও বিএনপির প্রয়োজনে বিএনপির পাশে থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, সবাই এদেশের গর্বিত নাগরিক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন। আপনাদের রান্নাঘরে কি হয় আমরা জানতে চাই না, আমাদের রান্নাঘরে উঁকি মারবেন না। বাংলাদেশ যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, মানুষ তা প্রমাণ করেছে। মৌলভীবাজারে এই সম্মেলনে দলীয় নেতাকর্মীরা
অংশ নেন। প্রতিবেশীর প্রতি সম্মানটাকে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই, আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাক করে কি পাঠাবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের পাক করে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো, আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বভাব দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চাড়া দেবে না বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ এবং তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। রাজনৈতিক পট পরিবর্তনে তরুণদের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তরুণরা বিশ্বকেও পাল্টে দিতে পারে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তবে সংস্কার ও সংসদ নির্বাচনের পর নিজ কাজে ফিরতে চান এই নোবেলজয়ী। লুৎফর কবিরের রিপোর্ট। শপথ নেওয়ার পর থেকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সংস্কারে নেমেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সেই প্রচেষ্টায় সুনাম কুড়িয়ে যাচ্ছেন বিশ্বমহলে। তারই অংশ হিসেবে এবছর দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশের তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশ। এ প্রসঙ্গে নোবেলজয়ী ডক্টর ইউনূসের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে এই ব্রিটিশ সাময়িকীটি। সংবাদ মাধ্যমটির সঙ্গে আলাপচারিতায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, দুর্নীতি ও জঙ্গিবাদ প্রসঙ্গে। জঙ্গিবাদের ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। আশ্বস্ত করে তিনি বলেন, তরুণরা ধর্মনিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। বাংলাদেশে অভ্যুত্থানে তরুণদের কৃতিত্ব দেন ইউনূস। তরুণদের দিকে মনোযোগ দেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। দ্য ইকোনমিস্ট ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে জবাবে ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচনের পর নিজের স্বাভাবিক কাজে ফিরতে চান। জীবনভর যে কাজে ডুবেছিলেন সেই কাজেই আবারও যুক্ত হতে চান তিনি। এমনকি তার এই কাজ তরুণ সমাজ ভালোবাসে বলেও মন্তব্য করেন ইউনূস। 15 বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়েছে ব্রিটিশ সাময়িকীটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। অতীতে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করে আইজিপি বাহারুল আলম বলেন, গেল 15 বছরে দলীয় প্রভাবে এমন কোনো অন্যায় নেই যা পুলিশ করেনি। এজন্য পুলিশ প্রশাসন দুঃখিত ও লজ্জিত। শনিবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। পুলিশ বাহিনীতে গতি ফিরিয়ে আনতে পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে আইজিপি বলেন, ভবিষ্যতে যেন পুলিশ কারো স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। এ সময় আইজিপি বলেন, গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় দেশজুড়ে মিথ্যা মামলা হচ্ছে। নিরীহ মানুষেরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিকভাবে তদন্ত করবে পুলিশ বলেও জানান পুলিশ প্রধান। কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি, এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। আমরা পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসেবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। ঢাকায় চাঁদাবাজি রুখতে মাঠে নামছে ডিএমপি। 2-1 দিনের মধ্যে চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, তালিকা ধরে দ্রুতই গ্রেফতার অভিযান শুরু হবে। রমনা থানা সিটিজেন ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পুলিশকে আগের মতো ব্যক্তি স্বার্থে ব্যবহার না হওয়া এবং জনবান্ধব আচরণ করার আহ্বান জানায় ছাত্র জনতা। চুলি রায়ের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কমে যাওয়ায় পরিস্থিতি অনেকটা নাজুক হয়ে পড়ে। পুলিশ সহ অন্যান্য বাহিনী অনেকটা গুছিয়ে উঠলেও ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধ ঘটেছে একের পর এক। পরিস্থিতি উত্তরণের নানা পদক্ষেপ নেওয়া হলেও তেমন সুফল মেলেনি।
এবার এলাকা ভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসরত ছাত্র জনতা ও নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেছে ডিএমপি। সভায় পুলিশের কাছ থেকে সহনশীল আচরণের আশা জানায় ছাত্র জনতা। We have been treated really well and we feel good here. Thank you. আমরা চাইবো আমরা যেভাবে জুলাই এবং আগস্টে সবাই হাতে হাত রেখে কাজ করেছি এবং আমাদের দেশকে রক্ষা করেছি, আমরা যখন স্বাধীন হয়েছি এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। চারদিকে চাঁদাবাজি, লুটতরাজ, দুর্নীতি সব যেটা আগে ছিল, স্বৈরাচারের আমলে ছিল, ফ্যাসিস্টরা করে গেছে, সেটা এখনো চলছে, শুধু স্থান পরিবর্তন হয়েছে। আগে ওই দল করতো, এখন নতুন দল করতেছে, এটা তো আর চেঞ্জ হয়নি। তা আমাদের রক্ত দেওয়া, আমাদের ভাইদের শহীদ হওয়া, এটা কি হলো? আমরা চাই আমরা আমাদের পাশ থেকে যতটুকু অবদান রাখবো, আমাদের পুলিশ বাহিনী, আমাদের পুলিশ প্রশাসন তারা যাতে তাদের থেকে ততটুকু অবদান রাখে। আর অপরাধ কমাতে সবার সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন 2-1 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরি শেষ হবে। এরপর খুব শীঘ্রই তাদের গ্রেফতার অভিযান শুরু হবে। চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। দেশকে নতুন করে সাজাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সব ধরনের প্রোপাগান্ডা রুখে দিতে হবে। পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন রাজনৈতিক নেতারা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পূর্বাচলে প্রাইভেট কার ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে ঘটনার সুষ্ঠু বিচারে 5 দফা দাবি জানিয়েছে তারা। এদিকে গ্রেফতার প্রাইভেট কারের চালক সহ 2 জনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। রোববার 3 আসামিকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। পূর্বাচল 300 ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় বুয়েটের সিএসি বিভাগের 2য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয় তার 2 সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা। এই ঘটনায় গাড়ি চালক সহ 3 জনকে আটক করে পুলিশ। গেল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে গ্রেপ্তার 3 জনের ডোপ টেস্ট করা হয়। তাদের 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। এদিকে সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবি জানায় তারা। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। মাসুদ হত্যায় গ্রেপ্তার 3 জনই শিক্ষার্থী। এর মধ্যে মুবিন আল মামুন মিরপুর ডিএইচএস এর বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুনের ছেলে। ঘটনার সময় মুবিনের সঙ্গে ছিলেন মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। রোববার আসামিদের রিমান্ড শুনানি হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে উপদেষ্টা এএফ হাসান আরিফকে, জানালেন তার ছেলে ব্যারিস্টার মুয়াজ আরিফ। এদিকে সচিবালয় ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ নবীন প্রবীণ আইনজীবীরা। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। আইনজীবী হিসাবে এবং সমাজের যে দেশের প্রতি যে দরদ নিয়ে যারা ছিলেন তার মধ্যে ইনি একজন অন্যতম। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। এ সময় হাসান আরিফের কর্মজীবনের নানা দিক তুলে ধরেন তারা। বলেন, সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন তিনি। স্যারের জন্য দোয়া করব এবং ওনার
যে অনন্ত যাত্রা শুরু হলো, এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। এই রকম অভিভাবক সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা। বাদ এশা ধানমন্ডিতে হয় প্রথম নামাজে জানাজা। সোমবার জোহর নামাজের আগে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হাসান আরিফকে সমাহিত করা হবে বলে জানান তার ছেলে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। পূর্বাচলে প্রাইভেট কার ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। এ সময় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করে ঘটনার সুষ্ঠু বিচারে 5 দফা দাবি জানিয়েছে তারা। এদিকে গ্রেফতার প্রাইভেট কারের চালক সহ দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। রোববার 3 আসামিকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। পূর্বাচল 300 ফিট সড়কের নীলা মার্কেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার দিবাগত রাত 3টায় প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় বুয়েটের সিএসি বিভাগের 2য় বর্ষের ছাত্র মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয় তার 2 সহপাঠী মেহেদি হাসান খান ও অমিত সাহা। এই ঘটনায় গাড়ি চালক সহ 3 জনকে আটক করে পুলিশ। গেল শুক্রবার নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে গ্রেপ্তার 3 জনের ডোপ টেস্ট করা হয়। তাদের 2 জনের শরীরে অ্যালকোহল ও গাঁজার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা। এদিকে সহপাঠীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে 5 দফা দাবি জানায় তারা। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অভিযুক্তদের আইনজীবী গণমাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন, দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। মাসুদ হত্যায় গ্রেপ্তার 3 জনই শিক্ষার্থী। এর মধ্যে মুবিন আল মামুন মিরপুর ডিওএইচএস এর বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুনের ছেলে। ঘটনার সময় মুবিনের সঙ্গে ছিলেন মিরাজুল করিম ও আসিফ চৌধুরী। রোববার আসামিদের রিমান্ড শুনানি হবে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। অরক্ষিত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি ও হত্যার মতো ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকার অভিযোগ স্থানীয়দের। এ ধরনের ঘটনা রোধে মহাসড়কে সমন্বিত উদ্যোগের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। সুমিত সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মা সেতু হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 23 জেলার প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। তবে এটি এখন যেন অপরাধের আখড়া। চলতি বছর এক্সপ্রেসওয়েতে অন্তত অর্ধশতাধিক ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ গেল 30 নভেম্বর এক্সপ্রেসওয়েতে এক তরুণীকে গুলি করে হত্যার ঘটনা জনমনে আতঙ্ক ও নানা প্রশ্নের জন্ম দেয়। কয়েকদিন আগে যে পদ্মা সেতুর কাছাকাছি আমাদের শ্রীনগরে একটা মেয়ের প্রকাশ্য দিবালোকে 5টা গুলি করে হত্যা করেছে। আপনার মতন মানুষ চশমা বলো ইগুলো একটা দেখা যাচ্ছে উনি যাত্রী, কিন্তু উনি যে চোর এটা কেউ বুঝার কোনো উপায় নাই। ওনার হাতে কেমিক্যাল থাকে, না ইঞ্জেকশন থাকে, যে কোনো মাধ্যমে আমাদের গাড়ি নেওয়া যায়। স্কুল কলেজের মেয়েরা যখন চায় এরা ইপসিডিং এর শিকার হয়। মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের দোগাছি, সমসপুর, নিমতলা ও শ্রীনগর বাজার সহ অন্তত 5টি পয়েন্টে সড়ক বাতি একেবারেই অচল। অধিকাংশ স্থানে বিকল সিসিটিভি ক্যামেরাও। এই সুযোগকেই কাজে লাগায় অপরাধীরা। আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি না থাকায় মহাসড়ক রাতে অরক্ষিত হয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের। এক্সপ্রেসওয়েতে যে ফ্লাইওভারগুলো রয়েছে এর বাইরে কোনো বাতি নেই। রাতের বেলাতে যারা চলাচল করে এখানে অপরাধটা বেশি সংঘটিত হয়। এখানে অটো ছিনতাই করে অটো চালকদেরকে হত্যা করা হয়েছে এবং সিএনজি যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইটা বেশিরভাগই হইলো আপনার বিলতারা রাস্তার, তারপরে হইলো আপনার হাসারা, তারপরে হইলো চাইলতাপাড়া, তারপরে হইলো ঝিলমিল, মানে এই সব জায়গায় হইলো আপনার ছিনতাইটা বেশি হয়। অপরাধ প্রবণতা কমিয়ে আনতে মহাসড়কে টহল জোরদারের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আমরা টহলটাকে আরো জোরদার করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করেছি।
রাস্তায় যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলো যেগুলো ছিল বিকলগুলো এবং যেখানে যেখানে আমাদের প্রয়োজন এটাকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সড়ক বাতি বাড়ানো ও বিকল সিসিটিভি ক্যামেরা সচলের আশ্বাস দেয় সড়ক ও জনপথ কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ পয়েন্টে যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনো বাতি যদি অকেজ বা নষ্ট হয়ে যায় সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো মেরামত করার ব্যবস্থা নিচ্ছি। এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে রাতে টহল বাড়ানোর পাশাপাশি নিয়মিত যৌথ বাহিনীর অভিযানের তাগিদ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এতে আহত হয়েছেন ট্রাকের চালক ও সহকারী। ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। টঙ্গীতে এই মহাসড়কে ফ্লাইওভারের নিচ দিয়ে 2 লেনের 2টি বেইলি ব্রিজ রয়েছে। এর একটি বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাকটি তুরাগ নদীতে পড়ে যায়। এতে ট্রাক চালক ও তার সহকারী আহত হয়। ট্রাকটি উদ্ধারে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে মহাসড়কে যাত্রী ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সাভারে চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে টাকা, মুঠোফোন, স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের বিপিএটিসির সামনে এ ঘটনা ঘটে। যাত্রীরা জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস বিপিএটিসির সামনে পৌঁছলে 3 থেকে 4 জনের ছিনতাইকারী বাসে ওঠে। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ঠেকিয়ে কয়েকজনকে জিম্মি করে তারা। পরে বাসে থাকা 15 থেকে 20 জন যাত্রীর কাছ থেকে টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। বাধা দেওয়ার চেষ্টা করলে কয়েকজনকে মারধর সহ ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন ফটকের সামনের সড়কে নেমে যায় তারা। সাভার মডেল থানা পুলিশ জানায়, এই ঘটনায় তদন্ত করছেন তারা। আপনারা দেখছেন সংবাদ রাত। রোগী বান্ধব হাসপাতাল গড়ে তোলা, বিদেশমুখিতা কমানো এবং বেসরকারি হাসপাতালে পরীক্ষার খরচ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে সুপারিশ করবে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। শনিবার দুপুরে চট্টগ্রামে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স সহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে কথা জানান স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সদস্যরা। জনস্বার্থ অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্য খাত গড়ে তোলা কমিশনের মূল লক্ষ্য বলেও জানান তারা। একেএম নাজিমের পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। রোগীর তুলনায় অপ্রতুল শয্যা, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী না থাকা, সরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ে ল্যাবের অনুপস্থিতি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও শৌচাগারের অভাব দেশের সরকারি হাসপাতালগুলোর সাধারণ চিত্র। এছাড়া গবেষণা ও ল্যাবের জন্য পর্যাপ্ত বরাদ্দের অভাব, হাসপাতালগুলোতে দলীয়ভাবে নিয়োগ, পদোন্নতি সহ নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত। পর্যাপ্ত সেবার অভাবে রোগীরা বাধ্য হচ্ছেন বিদেশমুখী হতে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে শনিবার অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে বসে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এ সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সব বড় হাসপাতালে রোগ নির্ণয়ের যন্ত্রপাতি কেনা বা নষ্ট হলে তা মেরামতের দীর্ঘ আমলাতান্ত্রিক ভোগান্তি পোহাতে হয় বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা। আমাদের কোনো একটা জিনিস যদি রিপেয়ার করতে হয়, আমাদেরকে নিমের মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে টেন্ডার দিয়ে তারপরে এটা রিপেয়ার করতে হয়। এটা একটা বিশাল একটা জটিলতা। রোগীদের বিদেশমুখিতা কমাতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতে জনগণের কাছ থেকে অযৌক্তিকভাবে বেশি খরচ যেন না রাখা হয় সেটা নিয়ে কাজ করা হবে বলে জানান কমিশনের সদস্যরা। প্রাইভেট সেক্টরে যে ওষুধের পিছনে খরচ হয়, যে ডায়াগনস্টিকের পিছনে, প্রাইমারি হেলথ কেয়ারে কী কী সমস্যা আছে এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার খরচ যেটা হয়ে যায় সেদিকে আমরা বিশেষ করে খেয়াল করব, সেটা কমাতে হবে। সভায় যেসব গঠনমূলক মতামত পরামর্শ উঠে আসবে সেগুলো নিয়ে স্বাস্থ্য সংস্কার কমিশন কাজ করবে বলেও জানান কমিশন প্রধান। হেলথ কেয়ারে যারা অংশীজন তাদের অ্যাডভাইস নেওয়া যায়, সো তাদের অ্যাডভাইস আমরা নিলাম, এইগুলো আমরা অ্যানালাইজ করব, করে আমরা যে রিপোর্ট দেব। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ছাড়াও অংশীজনদের মধ্যে রোগী স্বজন সহ আরও যারা রয়েছেন তাদের সঙ্গেও ধারাবাহিকভাবে দেশ জুড়ে বৈঠক করবে স্বাস্থ্য সংস্কার কমিশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
রাজশাহীতে নেসকোর বিদ্যুতের ভুতুরে বিল বন্ধ করতে ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। সকালে নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা, জামাত খান, সেলিনা বেগম। নাগরিকদের ভোগান্তি দূর করতে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। ওয়াসা যে পানিটা সরবরাহ করে এই পানিটা বিশুদ্ধ না। আমরা বিশুদ্ধ পানির জন্য আজকে আমাদের মানববন্ধন। এখানে বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন দেওয়ার কথা সেটা দিচ্ছে না, এবং এখানে রীতিমতো মিটারে ভেলকিবাজি শুরু করেছে। আমরা নেসকোর অনিয়ম দুর্নীতি বন্ধ এবং সুনির্দিষ্টভাবে গণশুনানির মাধ্যমে এখানে মনে করেন অবশ্যই বিদ্যুতের দাম নির্ধারণ করতে হবে। বগুড়ায় গ্রাম বাংলা টিউবস লিমিটেড এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের ক্যাসেল সোয়াদ হোটেলে স্থানীয় ডিলার ও ফেব্রিকেটরদের নিয়ে প্রাণবন্ত এই আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড এর জেনারেল ম্যানেজার রিয়াজ মোর্শেদ, এজিএম আল মামুন, স্থানীয় জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ সহ স্থানীয় পরিবেশকরা। প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা বলেন MS পাইপ, GI পাইপ, SS পাইপ এবং MS স্পাইরাল পাইপ এর মান উন্নয়ন ও বাজারজাতকরণে গ্রাহকদের অভিযোগ ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে গ্রাম বাংলা টিউবস লিমিটেড। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।